এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ। সারা দেশে পাশের হার ৮৮.২৯। শিক্ষার মান বাড়াতে উত্তরপত্র মূল্যায়নে আরো বেশি যত্নবান হওয়ার তাগিদ শিক্ষাবিদের। রাজধানীতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে খুন হলো এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পাওয়া কিশোর। ছেলের করুণ মৃত্যুতে শোকে বিহ্বল পরিবার। শুধু বিনোদন নয়, সমাজ সংস্কারের লক্ষ্য রেখে চলচ্চিত্র নির্মাণের আহ্বান প্রধানমন্ত্রীর। 2014 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ। জামায়াত শিবির নিষিদ্ধ এখন সময়ের ব্যাপার মাত্র, বললেন বাণিজ্য মন্ত্রী। ট্রাইব্যুনাল সংশোধন আইন শিগগিরই উঠছে মন্ত্রিসভায়। এবং রাজধানীর বিভিন্ন সুপার শপে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান। পচা বাসি খাবার বিক্রির দায়ে কারাদণ্ড, জরিমানা। নিয়মিত মনিটরিং এর ঘোষণা খাদ্যমন্ত্রী। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি পারমিতা হিম। সারা দেশে একযোগে প্রকাশিত হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। এবছর এসএসসি পরীক্ষায় গড় পাশের হার ৮৮.29%, যা গতবারের চেয়ে 1.25% বেশি। এছাড়া সারা দেশে জিপিএ 5 পেয়েছে ১,০৯,৭৬১ শিক্ষার্থী। ফল হাতে পেয়ে আনন্দে মেতে ওঠে ঢাকা সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তাফসির বাবু ও ফয়সাল মোর্শেদকে সঙ্গে নিয়ে সেলিয়া সুলতানা রিপোর্ট। এ উল্লাস আনন্দের, এই উল্লাস বিজয়ের। পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়ে এভাবে আনন্দে মাতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সহ সবাই। শিক্ষা জীবনের অন্যতম সেরা এই সাফল্যকে উদযাপন করতে শিক্ষার্থীরা ঢোল আর বাদ্যের তালে তালে চিৎকার আর নেচে গিয়ে তাদের আনন্দের বহিঃপ্রকাশ করে নিজস্ব ঢঙে। অনেক হ্যাপি, ইনশাআল্লাহ আরো ভালো করব, আরো হার্ড ওয়ার্ক করব, কলেজেও ভালো করব। প্রকাশ করার মতন এত বেশি আনন্দ লাগছে। আজকে অনেক ভালো লাগছে, ইনশাআল্লাহ আমরা ইন্টারেও ফার্স্ট হব। প্রিয় সন্তানের এমন অর্জনে আবেগ আপ্লুত হয়ে পড়েন অভিভাবক ও শিক্ষকরাও। জানান সন্তানদের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে সবসময় পাশেই আছেন তারা। এখন ইন্টারে আশা করি এরকম রেজাল্টটা ধরে রাখতে পারলে তারপরে হয়তো মেডিকেল বুয়েটে ইচ্ছা আছে। এখন কষ্টকে কষ্টই মনে হচ্ছে না, কারণ যখন কষ্ট করছি তখন অনেক কষ্ট বলার সাথে সাথে বলছি রেজাল্টটা ভালো হলে আমাদের কষ্টটা আর কষ্টই মনে হবে না। প্রথম অবদান তো মায়ের, তারপরে টিচাররা আমাদেরকে অনেক ভালো করে গাইড করেছেন। ছাত্র নিজে সে যদি সহযোগিতা না করে তাহলে কিন্তু কেউই তাকে পড়াতে পারবে না। সে সারা বছরও যাই করুক, থাকুক না কেন, ইনডিসিপ্লিন থাকুক না কেন, পাবলিক পরীক্ষার আগে সে একটু অবশ্যই সিরিয়াস হয় বলেই পাস করতে পারে। এবছর সারা দেশে এসএসসি পরীক্ষায় 8টি সাধারণ বোর্ড সহ 10টি বোর্ডে মোট অংশ নেয় 16,51,523 জন পরীক্ষার্থী। গড় পাশের হার 88.29%। ফলাফলে দেখা যায় গতবারের তুলনায় এবছর এসএসসি পাশের হার 1.25% বেশি হয়ে দাঁড়িয়েছে 88.29%। সবচেয়ে বেশি পাশের হার ঢাকা শিক্ষা বোর্ড 88.67, রাজশাহী শিক্ষা বোর্ডে 95.70%। এছাড়া সিলেটে 84.77%, বরিশাল বোর্ডে 79.41%, যশোরে 91.85%, চট্টগ্রাম বোর্ডে 90.44%, কুমিল্লা বোর্ডে পাশের হার 84% এবং দিনাজপুর বোর্ডে 89.59%। এছাড়া মাদ্রাসা বোর্ডের দাখিলে 88.22% ও কারিগরি বোর্ডে 83.11% শিক্ষার্থী পাশ করেছে। অন্যদিকে সারা দেশে জিপিএ 5 পেয়েছে 1,09,761 জন। সারা দেশে পাশ করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা 4,734টি। এছাড়া আবারও ছেলেদের তুলনায় মেয়েরা 0.19% বেশি পাশ করেছে। এবারের পরীক্ষায় 10টি বোর্ডে মোট অংশ নিয়েছে 16,51,523 জন পরীক্ষার্থী। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। এর আগে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার শিক্ষার পরিবেশ নিশ্চিত করেছে বলেই পাশের হার বাড়ছে। তিনি বলেন, শিক্ষা জীবন শেষে যাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় সে লক্ষ্যে কাজ করছে সরকার। বুধবার সকালে প্রধানমন্ত্রীর হাতে 2016 সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল তুলে দেন শিক্ষামন্ত্রী। 10টি বোর্ডের ফল হস্তান্তরের সময় বোর্ডের চেয়ারম্যান সহ শিক্ষা মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
পরীক্ষায় 88.29% পাশের হারে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করে শিক্ষা বিস্তারে তার সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। এ সময় প্রধানমন্ত্রী ভালো ফলাফল করায় শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদেরকে লেখাপড়ায় আরো মনোযোগী হওয়ার আহ্বান জানান। পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তবে এবারের ফলাফল অনেক ভালো। যারা এবার উত্তীর্ণ হতে পারেনি ভবিষ্যতে তারা আরো মনোযোগী হবে। আর ভবিষ্যতে যারা পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তাদেরকে আমি বলবো যে আরো মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে, যেন কেউ ফেল না করে। কারণ এখানে ফেল করার তো কোনো অর্থ হয় না। এত সুযোগ সুবিধা আমরা দিচ্ছি, বিশেষ করে আমরা সরকার গঠন করার পর আমাদের ছেলেমেয়েদের পড়ার পরিবেশ তৈরি করা, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির উন্নত করা, সেগুলি যেমন ব্যবস্থা নিচ্ছি, সেই সাথে সাথে পিতামাতার বোঝাও আমরা কমিয়ে দিচ্ছি। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কারিগরি শিক্ষার উপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। আমরা শুধু লেখাপড়া শিক্ষা দিয়ে ছেড়ে দেব না, তাদের কর্মসংস্থানের যে সুযোগটা সেটাও আমরা করে দিচ্ছি। কারিগরি শিক্ষাকে আমরা সব থেকে বেশি গুরুত্ব দিই, কারণ সাধারণ শিক্ষায় হয়তো সময় লাগে, কিন্তু কারিগরি শিক্ষা যারা গ্রহণ করবে তারা খুব দ্রুত কর্মসংস্থানের সুযোগ পাবে। কারণ আমাদের শিল্পায়ন হচ্ছে, নানা ধরনের কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে, বেসরকারি খাতটাকেও আমরা উন্মুক্ত করে দিচ্ছি। সারা বাংলাদেশে আমরা 100টা অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি। একটাই উদ্দেশ্য যে ছেলেমেয়েরা যেন সাথে সাথে কর্মসংস্থানের ব্যবস্থা হয়, বেকার সমস্যা দূর হয়। পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঝালকাঠি ও পঞ্চগড় জেলার প্রশাসক, স্থানীয় জনপ্রতিনিধি ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। ইজাজ শৌমিক, সময় সংবাদ, ঢাকা। এদিকে 2 মাসেরও কম সময়ের মধ্যে এসএসসি ও সমমানের ফল প্রকাশ ইতিবাচক দৃষ্টান্ত বলে মনে করেন শিক্ষাবিদরা। পাশের হারে মেয়েদের এগিয়ে থাকা নারী অগ্রগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মত তাদের। তবে বিপুল সংখ্যক শিক্ষার্থীর জিপিএ 5 পাওয়ার সঙ্গে শিক্ষার মান বাড়ার কোনো সম্পর্ক নেই বলে মনে করেন তারা। উচ্ছ্বাস আর উদ্দীপনার মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। 2001 সালে জিপিএ পদ্ধতি চালুর প্রথম বছর সর্বোচ্চ গ্রেড পেয়েছিল মাত্র 76 জন, আর এবছর এই সংখ্যা 1,09,761 জন। গত 2 বছরের ফলাফলে জিপিএ 5 প্রাপ্তির সংখ্যা খানিকটা কমলেও পাশের হার বেড়েছে। এবার তা বেড়ে দাঁড়িয়েছে 88.29%। সম্যকভাবে উপলব্ধি করতে শিক্ষাবিদরা বলছেন, পাশের হার কিংবা জিপিএ 5 প্রাপ্তি প্রমাণ করে না শিক্ষার গুণগত মান বেড়েছে। জিপিএ পাস প্রাপ্তির সংখ্যার সঙ্গে শিক্ষার মানের ভালো কোনো কোরিলেশন নেই। এই বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষা হয় সেখানে তো দেখা যাচ্ছে জিপিএ পাস অনেক ছাত্র ফেল করছে, বোর্ডের সর্বোচ্চ গ্রেড পেয়েও ফেল করছে। তাহলে ওই গ্রেডের দামটা কি? এবছর সার্বিক পাশের হারে মেয়েরা এগিয়ে রয়েছে। এই অগ্রগতি নারী শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এমন মত এই শিক্ষাবিদের। নারী শিক্ষার্থীরা পুরুষ শিক্ষার্থীর থেকে বেশি পাশ করেছে। এই হারের যে বেশি হওয়াটা, এটা আমি মনে করি খুবই ইতিবাচক একটা ঘটনা। 10-15 বছর আগেও আমাদের দেশের যে পারিপার্শ্বিক অবস্থা ছিল যে আমাদের মেয়েদেরকে স্কুলেই পাঠানো হতো না, সেইখান থেকে আজকে আমরা এমন একটা অবস্থানে এসেছি যেখানে পাশের হারে নারীরা এগিয়ে। এটা আমাদের জাতিকে অনেক এগিয়ে নিয়ে যাবে বলে আমি মনে করি। শিক্ষার মান বাড়াতে উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে আরো বেশি যত্নবান হওয়ার উপর গুরুত্ব আরোপ করেছেন শিক্ষাবিদরা। মূল্যায়ন ব্যবস্থা আরো কঠিন করা উচিত। মূল্যায়ন ব্যবস্থা ছাত্রদেরকে উৎসাহিত করবে চ্যালেঞ্জ মোকাবেলা করার, তো সেটা সম্ভবত আমরা করতে পারছি না। এই বিপুল সংখ্যক শিক্ষার্থীদের পরবর্তী পর্বের গুণগত শিক্ষা নিশ্চিত করতে সরকারকে তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষাবিদরা। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। অনিবার্য কারণে 12 মের এইচএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়েছে। ওই দিনের সকালের পরীক্ষা 20 মে শুক্রবার সকাল 9টায় ও বিকেলের পরীক্ষা দুপুর 2:30টায় অনুষ্ঠিত হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি। অন্য প্রসঙ্গ, রাজধানীর মিরপুর জনতা হাউজিং এ বাবুল শিকদার নামক এক কিশোর নিহত হয়েছে। বুধবার সকালে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে বিধান নামে এক বন্ধুর করা আঘাতে বাবুল শিকদার নিহত হয় বলে জানায় পুলিশ ও পরিবার। নিহত বাবুল এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়। ছেলের এমন করুণ মৃত্যুতে শোকে বিহ্বল পুরো পরিবার। সাইফুল রুদ্রের রিপোর্ট। মায়ের কখনো কোনো কষ্ট হবে না, বাবাকে বেশি দিন পরিশ্রম করতে হবে না। রোজ সকালে ঘুম ভাঙলেই পড়ার টেবিলে বসে কথাগুলো মাকে শোনাতো বাবুল।
মা বাবার সেই স্বপ্ন আর বাবুলের সুন্দর ভবিষ্যতের আশা মরিচিকার মতো মিলিয়ে যায় প্রতিপক্ষের করা একটি আঘাতে। বুধবার সকালে মোবাইল ফোনে খবর দিয়ে বাসা থেকে বাবুলকে ডেকে নিয়ে যায় বন্ধুরা। উপলক্ষ ক্রিকেট খেলা। খেলার এক পর্যায়ে সংঘর্ষ, যার পরিণতি করুণ মৃত্যু। ব্যাটসম্যান বলছে আউট হয় নাই, উইকেট কিপার বলছে আউট হয়েছে, তর্কাতর্কিতে বাড়ি মেরা বসে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। প্রিয় সন্তানের চিরবিদায়ে একদিকে নির্বাক বাবা, অন্যদিকে মায়ের আর্তনাদ, ক্ষণে ক্ষণে জ্ঞান হারানো। হত্যার দায়ে অভিযুক্ত বিধান স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ওয়ার্ড কমিশনারের ভাগ্নে। আর তাই মায়ের কণ্ঠে সুষ্ঠু বিচারের আকুতি থাকলেও স্বজনদের ভয় এবং সংশয় বিচার প্রাপ্তি নিয়ে। তারা আমার বুক খালি করছে, আমার আশা নষ্ট করছে, আমি ওদের লেজু বিচার চাই, আমার আর কিছু করার নাই। এরকম তো এভেলেবেল অনেক ঘটনা হইতেছে, এরকম অনেক ঘটনা চাপা পড়ে যাইতেছে অনেক। প্রভাবশালী লোকেরা তো এরকম মনে করেন, আমাদের মধ্যে লোকেরা তো বিচার পায় না তাদের কাছে। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিধানকে গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান অব্যাহত আছে। ঘটনার পর থেকেই সে পলাতক। তথ্য প্রযুক্তির মাধ্যমে তাকে ধরারও চেষ্টা অব্যাহত আছে। স্থানীয় ওয়ার্ড কমিশনার ইকবাল হোসেন তিতুর সে আপন ভাগনা, যে ঘটনার সাথে জড়িত সে অপরাধী। তার সে কি আত্মীয়তা, অন্য কার সাথে কি সম্পর্ক, এখানে এটা কোনো বিষয় না। পলাতক আসামিকে আমরা অচিরেই গ্রেপ্তার করব। ময়না তদন্ত শেষে বাবুলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানায় পুলিশ। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময় আরো থাকছে। রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে এফবিআই। পাকিস্তান, উত্তর কোরিয়াও জড়িত দাবি ফায়ার আইয়ের। শুধু বিনোদন নয়, শিক্ষা ও সমাজ সংস্কারের লক্ষ্যে চলচ্চিত্র নির্মাণ করতে নির্মাতাদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2014 এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন তিনি। চলচ্চিত্রের মধ্য দিয়ে একটি সমাজ সংস্কার করা যায়, জনগণের কাছে একটা মেসেজ পৌঁছানো যায়, জনগণকে সমাজের কি কি জিনিসগুলি খারাপ ভালো সেগুলিও তাদের সামনে তুলে ধরা যায়। একটা চলচ্চিত্র নির্মাণের মধ্য দিয়ে বিনোদন যেমন থাকবে, তেমনি সমাজ সংস্কারের সুযোগও যেন থাকে। সমাজের খারাপ দিকগুলি মানুষের সামনে তুলে ধরে সেগুলিকে যে দমন করা যায়, আর ভালো হলে তার যে একটা সুন্দর উচ্চ স্থান পেতে পারে, এই বার্তাটা সবার কাছে পৌঁছে দিতে হবে। এই বার্তাটা দেওয়া একান্তভাবে প্রয়োজন। এটা শুধু বিনোদনই না, এটা শিক্ষা, সমাজ সংস্কার সব দিকে এখানে একটা অবদান রাখতে পারে। তো সেদিকে লক্ষ্য রেখেই আমাদের চলচ্চিত্র নির্মাণ করতে হবে। লক্ষ্য রাখতে হবে আমাদের যে চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহার। দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বিশ্বে মডেল বলে উল্লেখ করেছেন ভারতের পররাষ্ট্র সচিব জয়শঙ্কর। বুধবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে তিনি একথা বলেন। সার্ক কৃত্রিম উপগ্রহের সহায়তার জন্য বাংলাদেশ সরকারকে নিজ সরকারের পক্ষ থেকে ধন্যবাদ জানান ভারতের পররাষ্ট্র সচিব। ত্রিপুরা থেকে বাংলাদেশে এবং বাংলাদেশ থেকে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে বিদ্যুৎ পাঠানোর বিষয়েও বৈঠকে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে ভারতের স্থলসীমা চুক্তিকে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করেন বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে রাজধানী শান্তিনগরের বেশ কয়েকটি সুপার শপে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অভিযানে পচা, বাসি ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে এসব সুপার শপকে জরিমানা ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে উপস্থিত খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম সাংবাদিকদের জানান, নিরাপদ খাদ্য আইনের আওতায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এই অভিযান অব্যাহত রাখবে। খাদ্যে ভেজাল প্রতিরোধে সবগুলো তদারকি সংস্থা একই ছাতা নিচে কাজ করতে নিরাপদ খাদ্য আইন 2013-র আওতায় 2015 সালে গঠন করা হয় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। ভোক্তাদের কাছে মানসম্মত খাদ্য পৌঁছানোর পাশাপাশি ভেজালকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলোকে শাস্তির আওতায় আনাই এর মূল লক্ষ্য। এই প্রথম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাজার পরিদর্শন করে দৃশ্যমান কার্যক্রম শুরু করল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
প্রথম দিনের অভিযানে সুপার শপ আগুরার শান্তিনগর শাখায় ঝটিকা সফরে যান খাদ্যমন্ত্রী নিজেই। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে সেখানকার মাছ মাংস ও বিভিন্ন পণ্যের মান নিরীক্ষা করেন তিনি। এ সময় পচাবাসী খাদ্য সংরক্ষণ ও বিপণনের অভিযোগে আগুরার শান্তিনগর শাখার ম্যানেজারকে 2 বছর বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এরকম পচাবাসী খাবার খাওয়াবে আর তাদেরকে অর্থ জরিমানা দেবো, আর অর্থ জরিমানা দিয়ে তারা পার পেয়ে যাবে, সেটা আজকে আমরা সুযোগ দেবো না। আজকে যিনি এই অপরাধ করেছেন, যিনি এই কোম্পানির মালিক, তাকে 2 বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হলো। এরপর একই এলাকায় কেক প্রস্তুতকারী প্রতিষ্ঠান কুপার্সে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। বাসি খাদ্যদ্রব্য রাখার অভিযোগে সেখানকার কর্তৃপক্ষকে 3 লাখ টাকা জরিমানা করা হয়। একইভাবে শান্তিনগরের অপর একটি সুপার শপ মিনা বাজারে অভিযান চালিয়ে পচা মাছ ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে নিরাপদ খাদ্য আইনের 34 ধারায় 3 লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত কর্তৃপক্ষ। অভিযান চলাকালে খাদ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, এখন থেকে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নিয়মিত বাজার মনিটর করবে। মেয়াদোত্তীর্ণ মাল, পচা মাংস, পচা মাছ এবং কোনো কাগজপত্র প্রদর্শন করতে পারে নাই। এই অবস্থা যদি আগুরার মতো দোকানে হয়, তাহলে অন্যান্য সাধারণ দোকানগুলোতে কি অবস্থা হতে পারে। এখন থেকে প্রতি সপ্তাহে আমাদের ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এসব অভিযানের মাধ্যমে বিভিন্ন তদারকি সংস্থা পরিচালিত কার্যক্রমের মধ্যে সমন্বয়হীনতা ঘুচবে বলেও আশাবাদ ব্যক্ত করেন খাদ্যমন্ত্রী। তাহসিনা জেসি, সময় সংবাদ, ঢাকা। রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের অন্তত একজন কর্মকর্তার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফবিআই। ওয়াল স্ট্রিটে প্রকাশিত প্রতিবেদনে এফবিআই জানায়, বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা বলয় ভেঙে অর্থ চুরির এ ঘটনায় ব্যাংকের আরও কর্মকর্তা সম্পৃক্ত থাকতে পারে। এদিকে রিজার্ভ চুরির ঘটনা তদন্তকারী মার্কিন সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ফায়ার আই সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে জানিয়েছে, এ ঘটনায় পাকিস্তান, উত্তর কোরিয়া এবং তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততা থাকার প্রমাণ পেয়েছে তারা। তবে বাংলাদেশের তদন্ত পুলিশ বলছে, সুইফটের অবহেলার কারণে এই ঘটনা ঘটেছে। সুইফট বলছে, বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তাজনিত দুর্বলতার জন্য রিজার্ভ চুরির এমন ঘটনা ঘটেছে। এ দায় কোনোভাবেই সুইফট নেবে না বলেও জানায় আন্তর্জাতিক আন্তঃব্যাংক লেনদেনে কারিগরি সহায়তা দানকারী প্রতিষ্ঠানটি। এদিকে রিজার্ভের চুরি যাওয়া অর্থ উদ্ধারে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ব্যাংক, ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্ক এবং আন্তর্জাতিক আন্তঃব্যাংক লেনদেনে কারিগরি সহায়তা দানকারী প্রতিষ্ঠান সুইফট। সুইজারল্যান্ডের ব্যাসেলে ত্রিপক্ষীয় বৈঠকের পর নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে একথা জানায় নিউ ইয়র্ক ফেড। বৈঠকে নিউ ইয়র্ক ফেডের প্রেসিডেন্ট উইলিয়াম ডাডলি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির ও সুইফটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুরি হওয়া অর্থ উদ্ধারের বিষয়ে এবং সাইবার নিরাপত্তার ত্রুটি নিয়ে বৈঠকে আলোচনা হয়। দোষীদের বিচারের আওতায় আনার ব্যাপারেও একসঙ্গে কাজ করার আশা প্রকাশ করেন তারা। প্রবাসী সময় আরো থাকছে। ইরাকের বাগদাদে আইএসের আত্মঘাতী গাড়ি বোমা হামলায় কমপক্ষে 93 জন নিহত, আহত শতাধিক। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। এবার বাজেট প্রসঙ্গ আসছে। এবার আসছে বাজেটেও বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অগ্রাধিকার দেয়া হবে। নজর দেয়া হবে এ খাতের পুরনো প্রকল্প চালু রাখা এবং বিদ্যুতের নতুন সঞ্চালন লাইনের উপর। তবে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পাশাপাশি টেকসই জ্বালানি নিরাপত্তা গড়ে তোলার উপর গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। জাতিসংঘের দেয়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় 2030 সালের মধ্যে সবাইকে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দিতে হবে। সে লক্ষ্যে 7ম পঞ্চবার্ষিক পরিকল্পনায়ও বিদ্যুৎ জ্বালানি খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। গত কয়েক বাজেটে বরাদ্দের বেলায়ও তাই দেওয়া হয়েছে অগ্রাধিকার। ভারত থেকে আমদানি, তেল ভিত্তিক অস্থায়ী বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প কিংবা কয়লা ভিত্তিক কেন্দ্র, এসবই দীর্ঘমেয়াদে চাহিদার ভিত্তিতে পরিকল্পনার অংশ। এর মধ্যে দেশে বিদ্যুৎ উৎপাদন 10,000 মেগাওয়াট ছাড়িয়েছে। 2021 সালে লক্ষ্য 24,000 মেগাওয়াট। তাই আগামী বাজেটেও বরাদ্দে অগ্রাধিকার থাকবে, তা একরকম নিশ্চিত করা হয়েছে পরিকল্পনা কমিশনের পক্ষ থেকে। এবছর জ্বালানি খাতের নিরাপত্তার জন্য এই ব্যয়গুলো অব্যাহত থাকবে এবং বিশেষ করে ডিস্ট্রিবিউশন লাইন এবং ট্রান্সফরমেশনগুলোকে
সময় উপযোগী করা বা যে পাওয়ার জেনারেট করছে সেটা যাতে ডিস্ট্রিবিউট করা যায় সে উপযোগীভাবে বিন্যাস করা হবে বাজেটে সাধারণভাবে এই প্রাধান্যগুলো থাকবে। গেল কয়েক বছরের বাজেটে বরাদ্দের পরিসংখ্যানে দেখা যায় বাজেটের আকার বাড়ার সঙ্গে বেড়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বরাদ্দ। তবে বরাদ্দ সুষ্ঠু ব্যবহার এবং চাহিদার কথা মাথায় রেখে স্থায়ী উৎপাদন ক্ষমতা বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। কুইক রেন্টাল দিয়ে যেই সাময়িকভাবে আমরা একটা পরিস্থিতি মোকাবেলার সুযোগ নিয়েছিলাম সেটা কিন্তু একটা পার্মানেন্ট সলিউশনে পরিণত হয়েছে। ফলে এখন পর্যন্ত আমরা সেই কুইক রেন্টালের যে একটা ব্যয়বহুল পরিস্থিতি সেটা থেকে বের হতে পারছি না। প্রাথমিক জ্বালানিতেই গুরুত্ব দেওয়াটা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। দ্বিতীয় চ্যালেঞ্জ হবে হলো যে কিভাবে আমরা এটাকে আরেকটু সাস্টেনেবল ভাবে কস্ট এফেক্টিভ ভাবে আনতে পারি। উৎপাদন বাড়ানোর পাশাপাশি গ্রাহক পর্যায়ে সহজে বিদ্যুৎ পাওয়া এবং দাম সহনীয় রাখারও পরামর্শ বিশেষজ্ঞদের। গ্রাহকদেরকে আরো বেশি চাপে থাকতে হচ্ছে। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। সরকারি যেই দেখছেন প্রবাসী সময়। সময় সংবাদে এক সপ্তাহের এইমাত্র পাওয়া খবর পাচ্ছেন মাত্র 5 টাকায়। যুদ্ধাপরাধী জামায়াত নেতা মতিউর রহমান নিজামের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় জাতীয় অভিশাপ মুক্ত হচ্ছে বলে মনে করে ঘাতক দালাল নির্মূল কমিটি। এসব যুদ্ধাপরাধীদের অর্থ সম্পদ বাজেয়াপ্ত করে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। পাশাপাশি যুদ্ধাপরাধী সংগঠন জামায়াত শিবির নিষিদ্ধের দাবি জানিয়েছেন তারা। শফিক মোহাম্মদের রিপোর্ট। 2013 সালে জামায়াত নেতা যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির পর 2015 সালেই ওই দলের আরেক নেতা মোহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হয়। একই বছরের শেষে ফাঁসিতে ঝোলানো হয় কুখ্যাত যুদ্ধাপরাধী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে। সবশেষ বুধবার প্রথম প্রহরে কার্যকর করা হয় আলবদর নেতা জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড। যুদ্ধাপরাধীদের রায় কার্যকরের মাধ্যমে দেশ কলঙ্ক মুক্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন শহীদ পরিবারের সদস্যরা। এই খুনির হাতে আমার স্বামী হত্যা হয়েছে। এটা প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়। এই যে আমি আমার স্বামী হত্যার বিচার পেয়েছি, ন্যায় বিচার পেয়েছি, সুবিচার পেয়েছি, বাংলাদেশ কলঙ্ক মুক্ত হয়েছে। বিএনপি যুদ্ধাপরাধীকে রাজনীতিতে পুনর্বাসিত করেছে বলে অভিযোগ করেছে ঘাতক দালাল নির্মূল কমিটি। বঙ্গবন্ধু নৃশংস হত্যাকাণ্ডের পর জিয়াউর রহমান ক্ষমতায় এসে বিচারটা বন্ধ করে দিয়েছিলেন। শুধু তাই নয়, তাদেরকে তিনি রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করেছেন। যারা সাজাপ্রাপ্ত, যারা বিচারাধীন ছিল তাদের জেল থেকে বেরিয়ে দল করার সুযোগ দিয়েছেন। এসব ধনকুবের রাজাকারদের সম্পদ বাজেয়াপ্তের পাশাপাশি গুপ্ত হত্যা বন্ধে জঙ্গি লালনকারী সংগঠন জামাত শিবিরকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন তারা। নিজামীতে তার শেষ চিঠি তো একই কথা বলেছেন যে আমার সন্তানরা যেন আমাদের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করে। তো অসমাপ্ত কাজটা কি? 71-এর পরাজয়ের প্রতিশোধ নিতে হবে। পাকিস্তানকেও বলতে হবে 30 লক্ষ মানুষকে তারা হত্যা করেছে এবং এর জন্য ক্ষতিপূরণ দিতে হবে। জার্মানি, জাপান কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের গণহত্যার ক্ষতিপূরণ এখনো দিচ্ছে। বাজেয়াপ্ত করে এই ধন সম্পদ গরিব, দুস্থ, যোদ্ধা পরিবার, বীরাঙ্গনা পরিবার তাদের দিতে হবে। নতুন প্রজন্মের সামনে তালিকা প্রকাশপূর্বক রাজাকারদের বিচারের প্রয়োজনে আরও ট্রাইব্যুনাল বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। জামায়াত শিবির নিষিদ্ধ করা এখন সময়ের ব্যাপার বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। বুধবার সকালে সচিবালয়ে বাংলাদেশ ও নেপালের মধ্যে 2 দিন ব্যাপী সচিব পর্যায়ে বৈঠক নিয়ে ব্রিফিংয়ে তিনি একথা বলেন। তিনি বলেন, জনগণই জামায়াত শিবিরকে প্রত্যাখ্যান করবে। জনগণের আদালত হল সবচেয়ে বড় আদালত। জনগণের আদালতই তো বিচার হচ্ছে জামাতের। জামাত সম্বন্ধে আজকে মানুষের কি ধারণা? জামাত নিষিদ্ধ ব্যাপার, সময়ের ব্যাপার। জামাত তো ইতিমধ্যে জঙ্গি বিভিন্ন নামে তারা নাশকতা সৃষ্টি করার চেষ্টা করে, ইতিমধ্যেই তারা করছে। যতগুলো জঙ্গি সংগঠন বাংলাদেশের পত্রপত্রিকায় দেখা যায়, এই সবগুলোর মূলই তো জামাত এবং বিএনপির লোক আছে। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দল হিসেবে জামায়াতে ইসলামীর বিচার করতে ট্রাইব্যুনাল সংশোধন আইন শিগগিরই মন্ত্রিসভায় উত্থাপন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন। সব আইনি প্রক্রিয়া শেষ করে জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর হওয়ায় দেশে আইনের শাসন প্রতিষ্ঠা পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এই সরকার সকল আইনি সুবিধা যেটা একটা দোষী ব্যক্তি পাইতে পারে সেই সব সুবিধা তাকে দেওয়া হয়েছিল। বাংলাদেশে এখন আইনের শাসন আছে, সেই কারণেই আমি এই রায়ে সন্তুষ্ট
জামাতের বিচার করার জন্য যেই আইন আছে সেটা যথেষ্ট নয়, এই আইনের একটু সংশোধন দরকার। এইটা খুব শিগগিরই মন্ত্রিপরিষদ এর অনুমোদনের জন্য উত্থাপন করা হবে। এবার প্রবাসের খবর। আলবদর নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরে সন্তোষ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের মুক্তিযুদ্ধের সপক্ষের বিভিন্ন সংগঠন। একই সঙ্গে যুদ্ধাপরাধী মীর কাশেম আলী সহ সকল মানবতাবিরোধী অপরাধীর বিচার সুনিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তারা। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যুদ্ধাপরাধী নিজামীর ফাঁসির রায় কার্যকরের খবরে উল্লাস প্রকাশ করে মঙ্গলবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় র্যালি করে মুক্তিযুদ্ধের সপক্ষের বিভিন্ন সংগঠন। ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুব ও ছাত্রলীগ এবং প্রবাসের মুক্তিযোদ্ধারা একযোগে আনন্দ র্যালিতে যোগ দেন। বাংলাদেশ সরকার একের পর এক যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকর করায় স্বস্তি প্রকাশ করে বিচারের এই ধারা অব্যাহত রাখার দাবি জানানো হয় সমাবেশ থেকে। মুক্তিযুদ্ধকালীন আলবদর প্রধানের ফাঁসির মধ্য দিয়ে বিচারহীনতার সংস্কৃতি দূর হবে বলেও মন্তব্য করেন তারা। আগামীতে যে মীর কাসেম তাকে এবং পর্যায়ক্রমে যারা যুদ্ধ অপরাধী আছে তাদেরকে এই ফাঁসির আয়ত্তে আনে। এই ফাঁসির জন্য আমরা দীর্ঘদিন থেকে সংগ্রাম করে আসছি। বঙ্গবন্ধু কন্যা যে কথা প্রমিস করেছিলেন তার সফল হয়েছে এবং প্রক্রিয়া অব্যাহত থাকবে। আজকে বিশ্বের প্রচন্ড চাপের মুখে দাঁড়িয়ে এই সিদ্ধান্ত নিতে পেরেছে, তাকে অভিনন্দন। আজকের দিনে জানান ইমামকে, যিনি আবার নতুন করে মুক্তিযুদ্ধের চেতনাকে জাগিয়ে তুলতে পেরেছিলেন। বাংলাদেশে বর্তমান দৃঢ় নেতৃত্ব ছাড়া এই বিচার প্রক্রিয়া সম্পন্ন করা অসম্ভব ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান প্রবাসী বাংলাদেশিরা। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। কলকাতা থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহন বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আহত হয়েছে দুজন। বুধবার সকালে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা থানার ধর্মপুর এলাকায় যশোর রোড ধরে বাসটি পেট্রোপোল সীমান্তের দিকে যাচ্ছিল। পাশের গলি থেকে যশোর রোডে উঠতে গিয়ে বাসের নিচে চলে যায় একটি মোটরসাইকেল। এ সময় মোটরসাইকেল চালকের স্ত্রী চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। আহত হন চালক ও তার ৮ বছরের ছেলে। এর পরপরই উত্তেজিত জনতা বাসে ভাঙচুর চালায়। এ সময় বাসের কয়েকজন যাত্রী আহত হন। বাসের আরোহীরা অন্য আরেকটি বাস ধরে পেট্রোপোলের দিকে রওনা দেন। এই ঘটনায় পুলিশ বাসটিকে আটক করলেও চালক ও সহযোগী পালিয়ে যায়। আগামী ২২ থেকে ২৬ মে সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৫তম OIC ট্রেড ফেয়ার। এবার প্রথমবারের মতো বিভিন্ন সেক্টরের ২৯টি ব্যবসা প্রতিষ্ঠান সহ বাংলাদেশের ৩৬টি স্টল এতে অংশ নেবে। বুধবার রিয়াদের বাংলাদেশ দূতাবাসের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসি। মেড ইন বাংলাদেশ, আমাদের ব্র্যান্ড, আমাদের গর্ব, এই শিরোনামে মেলায় বাংলাদেশি পণ্যের প্রচারণা চালানো হবে। এছাড়া আগামী ২৯ থেকে ৩০ মে এবং ৩১ মে থেকে ১ জুন যথাক্রমে জেদ্দা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে সকাল 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত ক্যাটালগ ও রোড শো অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ২১ মে বাংলাদেশ থেকে ৮১ সদস্যের একটি প্রতিনিধি দল সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে। বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এই ট্রেড ফেয়ারের উদ্বোধন করবেন বলে কথা রয়েছে। মানবতা বিরোধী অপরাধের মামলায় হবিগঞ্জে 2 ভাই মহিবুর রহমান ও মজিবুর রহমান সহ 3 জনের বিচার কাজ শেষ। যে কোনো দিন রায় দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার দুপুরে উভয় পক্ষের শুনানি শেষে বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে গঠিত 3 সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। মহিবুর ও মজিবুর ছাড়াও অপর আসামি হলেন তাদের চাচাতো ভাই আব্দুর রাজ্জাক। এই 3 জনের বিরুদ্ধে ৭১-এ হত্যা, ধর্ষণ, আটক ও নির্যাতনের 4টি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। আসামি পক্ষের আইনজীবীদের দাবি, কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি রাষ্ট্রপক্ষ। তবে রাষ্ট্রপক্ষের দাবি, তাদের বিরুদ্ধে আনা 4টি অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণ হয়েছে। নাশকতার অভিযোগে দায়ের করা 2 মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 51 নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। গত 30 এপ্রিল এই অভিযোগপত্র দেয়া হলেও আদালত সূত্রে বিষয়টি জানা গেছে বুধবার দুপুরে। মামলার তদন্তকারী কর্মকর্তা দারুস সালাম থানার
উপপরিদর্শক শহীদুর রহমান ওই দিন আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন। 2015 সালের 3রা মার্চ রাজধানীর গাবতলী বাস টার্মিনালের দক্ষিণ পাশের বাইপাস সড়কের গেটওয়ালের মাঠে বাসে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। এই ঘটনায় দারুস সালাম থানায় উপপরিদর্শক শাহ আলম বাদী হয়ে মামলা করেন। দেশের বাইরের খবর। ইরাকের রাজধানী বাগদাদে আলাদা 3টি আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত 93 জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হতাহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। হামলার পরপরই এক অনলাইন বার্তায় 3টি হামলারই দায় স্বীকার করেছে আইএস। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে শিয়া অধ্যুষিত সদরের একটি ব্যস্ত বাজারে এই হামলা চালানো হয়। বিকেলে উত্তরাঞ্চলীয় খাদিমিয়ায় পরপর 2 দফা গাড়ি বোমা হামলা চালানো হয়। তাজিকিস্তানের বিপক্ষে এএফসি কাপের বাছাই পর্বের জন্য বাংলাদেশ জাতীয় দলে ডাক পাওয়া 21 জন ফুটবলার সরাসরি দলের ম্যানেজারের কাছে রিপোর্ট করেছেন। এছাড়া 6 জন ফোনে রিপোর্ট করেছেন। সদ্য সমাপ্ত স্বাধীনতা কাপের চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনীর 5 ফুটবলার ও ঢাকা আবাহনীর 1 জন ঢাকার বাইরে থাকায় তারা ফোনে রিপোর্ট করেন। প্রথমবারের মতো জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া ফুটবলারদের মধ্যে কৌশিক ছাড়া বাকিরা উপস্থিত ছিলেন। প্রাথমিক ক্যাম্প থেকে চূড়ান্ত দলে জায়গা করে নেয়ার ব্যাপারে আশাবাদী নতুনরা। বর্তমানে কোচ সাইফুল বারী টিটুর অধীনে অনুশীলন শুরু করবে ফুটবলাররা। 15 মে প্রধান কোচ লুডভিগ ডি ক্রুইফ বাংলাদেশে আসতে পারেন। ঘরোয়া ক্রিকেটের খবর। ঢাকা প্রিমিয়ার লিগে মাঠে গড়াচ্ছে সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ। ষষ্ঠ রাউন্ডে এসে মুখোমুখি হবে 2 চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার সকাল 9টায়। একই সময় বিকেএসপিতে প্রাইম ব্যাংকের মোকাবেলা করবে ভিক্টোরিয়া। আর ফতুল্লায় প্রাইম দোলেশ্বরের প্রতিপক্ষ লিজেন্ডস অফ রূপগঞ্জ। 5 ম্যাচে 2টিতে হেরে কিছুটা ব্যাকফুটে আবাহনী। পেস বোলিং বিভাগে তাসকিন রাজুরা এখনো নিজেদের ব্যাট বলে দারুণ পারফরমেন্সে লিগের টেবিল টপার মোহামেডান। মুশফিক থারাঙ্গারা ছুটিয়ে চলেছেন রানের ফোয়ারা, তাই আবাহনী বধে পুরোদমে প্রস্তুত সাদা কালোরাও। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এসএসসি এর সমমানের পরীক্ষার ফল প্রকাশ। সারা দেশে পাশের হার 88.29। শিক্ষার মান বাড়াতে উত্তরপত্র মূল্যায়নে আরো বেশি যত্নবান হওয়ার তাগিদ শিক্ষাবিদদের। রাজধানীতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে খুন হলো এবারে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পাওয়া কিশোর। ছেলের করুণ মৃত্যুতে শোকে বিহ্বল পরিবার। শুধু বিনোদন নয়, সমাজ সংস্কারের লক্ষ্য রেখে চলচ্চিত্র নির্মাণের আহ্বান প্রধানমন্ত্রীর। 2014 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ। জামায়াত শিবির নিষিদ্ধ এখন সময়ের ব্যাপার মাত্র, বললেন বাণিজ্যমন্ত্রী। ট্রাইব্যুনাল সংশোধন আইন শিগগিরই উঠছে মন্ত্রিসভায়। এবং রাজধানীর বিভিন্ন সুপার শপে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান। পচা বাসি খাবার বিক্রির দায়ে কারাদণ্ড, জরিমানা। নিয়মিত মনিটরিং এর ঘোষণা খাদ্যমন্ত্রী। এই ছিল প্রবাসী সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।